যা রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো আছে সব বিক্রি করে দিচ্ছে, ব্যক্তি মালিকানায় দিয়ে দিচ্ছে, পুঁজিবাজার দিয়ে দিচ্ছে। তারা দেশের কথা ভুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার জন্য যত বেশি তারা এ রাজ্যের রোজ নামচার মতো আসছে, এ রাজ্যে তত বেশি মানুষ বাংলার বুঝে যাচ্ছেন যে মুখ্য উদ্দেশ্যটা কি। ডবল ইঞ্জিনের পাহাড়ে যেমন ত্রিপুরা সহ রাজ্যগুলো চলছে, এ রাজ্যের মানুষ, আসাম, এ রাজ্যের মানুষ যথেষ্ট সতর্ক সচেতন। এ রাজ্যের মানুষ দেশের স্বাধীনতা আন্দোলনে অনেক বড় ভূমিকা নিয়েছিলেন। ফলে ওরা বুঝতে পারছেন না তারা তাদের নিজের ঘরের মেয়েকেই তারা এ রাজ্যে মুখ্যমন্ত্রী করবে, এটা অতি বাস্তব। ও সম্পর্কে যতই ওরা চিৎকার করুক ধারে কাছে পৌঁছবে না। একটা সমীক্ষা বেরিয়েছে, বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি আর আমাদের নেত্রীর ছবি, সমীক্ষায় দিয়ে জানতে দিয়েছে। দেখলাম একটা একটা সংস্থা করেছে যে জিজ্ঞেস করেছে আপনার মুখ্যমন্ত্রীকে, বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছে, যতজন জিজ্ঞেস করেছেন ততজন ক্রস পেয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যতজন তারা সমীক্ষা দিয়েছে, এক কথা মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দ করে। চাকরি নষ্ট হয়েছে। আমার সরকার প্রত্যেক পরিবারকে, যাদের পান খরচ নষ্ট হয়েছে, প্রত্যেক পরিবারকে আমার সরকার প্রত্যেককে টাকা দিয়েছে, তার জন্য অর্থ দিয়েছে। আমি আপনাদের বলছি, কেবল উন্নয়ন নিয়ে কথা বলতে পারছেন না, ব্যক্তি পরিষেবা নিয়ে কথা বলতে পারছেন না। 34 বছর সিপিএম এ রাজ্যে মূলত প্রধান শরীর হিসাবে এ রাজ্যে পুরো দাপিয়ে বেরিয়েছেন। সরকার জানিয়েছে শরীর দলগুলো সে অর্থে কোনো অগ্রাধিকার তারা পায়নি, এটা আপনারা নিজেরাও জানেন। শরীর দলগুলোর মন্ত্রীরা আপনাদেরকে নিশ্চিত মনের অন্তরালে অনেক কথা বলেছে, কিন্তু ওরাই সব করেছে। তাহলে 34 বছরে যদি 10 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের সাথে সুন্দরবন, জঙ্গলমহল, আমাদের তরাই ডুয়ার্স, বিভিন্ন এলাকা উন্নতি করতে 10 দফা কর্মসূচির মধ্যে এটাও আমাদের আছে। আপনারা জানেন যে পার্বত্য এলাকা তরাই ডুয়ার্স প্রতিটি এলাকায় আমাদের ওখানে আমাদের রাজনৈতিকভাবে সহমত পোষণ করে আমরা সেখানে একসঙ্গে কাজ করব আমরা ঠিক করেছি, এবং একটা স্পেশাল ডেভেলপমেন্ট অথরিটি তিনি ওখানে তৈরি করবেন, 10 দফা কর্মসূচির মধ্যে রয়েছে। আমার বক্তব্য হচ্ছে 34 বছরে একটা কিছু কাজ করলেন না। 10 বছরে যে উন্নয়ন হয়েছে তার আমার সেই সাংবাদিক বন্ধু বলেন যে আপনার উন্নয়ন নিয়ে আপনাদের, আমি আমার সাগর এবং কাকদ্বীপের দায়িত্ব ছিল, আমি সাগরে যা দেখলাম আর কাকদ্বীপে যা দেখলাম, সমস্ত আপনার বিরোধীরা একই কথাই বলছে, অভাবনীয় সাফল্য এই সরকার করেছে বা যা করেছেন এরা, তার বলার নেই। বলে আমফান নিয়ে ক্ষোভ আছে, সম্পূর্ণ বাস্তব। এটা আর কিছু বলার কিছুই নেই, উন্নয়ন নিয়ে বলার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের রেশন ওরাও পাচ্ছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনরাত গালাগালি করছে তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আবাস যোজনায় ঘর দিচ্ছে, তারা আমফানের টাকা পেয়েছে, তারা সব পেয়েছে। তারা বিনামূল্যে রেশন পাচ্ছেন, 5 লক্ষ টাকা স্বাস্থ্যসাথী পাচ্ছেন, তাদের বাড়ির ছেলেমেয়েরা সাইকেল, কন্যাশ্রী, রূপশ্রী, প্রত্যেক সকলেই বাংলা যে পরিষেবা। যদি ভাবতাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিমাতৃ সুলভ আচরণ করছেন, এটা বলতে পারছেন না, কাউকে কিছু বলতে পারছেন না, নিজেরাও বিপদে পড়েছে, নিজেরা সিপিএম ছেড়ে এখন তারা বিজেপিতে যোগ দিয়েছেন। এখন যিনি প্রার্থী তার বাবা 6 মাস আগে পর্যন্ত
সিপিএম এর প্রথম সারি নেতা ছিলেন। আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর প্রধান ছিলেন এবং তারপরে সিপিএম এর নেতা 6 মাস আগে পর্যন্ত লোকে বলে যে কাকদ্বীপ কিষাণ ভবন সিপিএম এর প্রধান কার্যালয়, তিনি 6 মাস আগে পর্যন্ত পার্টির প্রোগ্রাম এসেছেন। এখন ছেলে প্রার্থী হয়ে গেছে, তিনি দল পরিবর্তন করে বিজেপি হয়ে গেছে। এখন এছাড়া এখন তো আর আমাদের এখানে কোনো বিজেপির কোনো দ্বন্দ্ব ছিল না, গল্প ছিল না, কোনো সমর্থক দিতে ছিল না। সবই হচ্ছে আপনারা জানেন যে 2019 সালে 2016 সালে বিধানসভা নির্বাচনে সিপিআইএম 29% ভোট এ রাজ্যে পেয়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ তারা পেয়েছিলেন 2016 সালে। এমনকি অবস্থার পরিবর্তন হলো যে 2019 সালের লোকসভায় সেই 29% ভোটের মধ্যে 22% ট্রান্সফার হয়ে গেল বিজেপিতে, 7% পেয়ে। এটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে খতম করা যায় সকলে মিলে পরিকল্পনা করেছে। এরা এই কটা সিপিএম, কংগ্রেস, বিজেপি একদম সেইভাবে প্রার্থী তালিকা প্রকাশ করছে। বিজেপি তো নিজেরাই হিমশিম খাচ্ছেন। এ পর্যন্ত 294 মধ্যে শুনলাম যে 127টি প্রার্থী প্রকাশ করতে পেরেছে, তাও মারামারি ইত্যাদি চলছে। আর অন্যান্য দলগুলোর হাল আপনারা জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে খতম করার নামে নিজেদের রাজনৈতিকভাবে নিজেরাই খতম হয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে ওরা পৌঁছতে পারবেন না, বাংলার মানুষ ইতিমধ্যে জেনে গেছে। ইতিমধ্যে আমার বিধানসভা এই 3টে গ্রাম পঞ্চায়েতে আমি পরিকাঠামো উন্নয়ন প্রায় করে ফেলেছি। কংক্রিট ঢালাই রাস্তা, পিচ রাস্তা, এভরিথিং আমার 3টে গ্রাম পঞ্চায়েতে একদম ওকে কমপ্লিট। আমার নিকাশি ব্যবস্থা আমি প্রায় অনেকাংশে সফল হয়ে গেছি। আমার এই 3টে গ্রাম পঞ্চায়েতে 100% আমার বিদ্যুৎ ফেসিলিটিস কমপ্লিট হয়ে গেছে এবং এর সঙ্গে আমার পিএইচির মাধ্যমে হাউস টু হাউস ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই আমার পুরোদমে কাজ চলছে। আমার বিধানসভা গ্রাম পঞ্চায়েতগুলোতেও কাজ চলছে। এই সবটাই প্রায় একেবারে পরিপূর্ণ হওয়ার পথে। ঠিক সেই সময়ে আমি সিদ্ধান্ত নিয়েছি পৌরসভার এক পূর্ণ যৌবনের সময় আমি ক্ষেত্র তৈরি করেছি আমার এলাকায়। আমার দলনেত্রী, আমার মুখ্যমন্ত্রী আগামী দিনে এলে আমি পৌরসভাটা করে দেওয়ার জন্য আবেদন করব। আর একটি কাজ বাকি আছে আমার নিজের যে স্বপ্ন বাকি আছে, সেটা হচ্ছে আমি একটা বৈদ্যুতিক চুল্লি কাকদ্বীপে করব। আমি কলকাতা পৌরসভা থেকে ইতিমধ্যে আমি বেশ কয়েক মাস আগে আমি তাদের এস্টিমেটের কপি আমি নিয়ে নিয়েছি এবং এটা করার ক্ষেত্রে আমার সহজ হবে। সেটা 3.5 বিঘের মতো 1 একর উপর জায়গা লাগবে। সেটা ন্যাশনাল হাইওয়ের পাশে আমি 2-3টে জায়গা শহর কেন্দ্রিক আমি দেখেছি, কথা জানাচ্ছি। ওটা নিশ্চিত আমি পেয়ে যাবো। কাকদ্বীপের মানুষ খুব উৎসাহী, গ্রাম শহরের সকলের মানুষ সব উৎসাহী। পাশাপাশি ব্লকগুলো উপকৃত হবে। সব ব্লকে তো হয়তো ইলেকট্রিক চুল্লি সঙ্গে সঙ্গে করা যাবে না, কিন্তু আমার যেহেতু মহকুমা শহর এবং এখন পরিপূর্ণ মহকুমা এবং সুন্দরবন পুরী জেলা, ইতিমধ্যে আমার নেত্রী যেখানে হেডকোয়ার্টার সুন্দরবন পুরী জেলার কাকদ্বীপ হয়েছে, অনেক গুরুত্ব বেড়েছে। আমাদের জেলা আদলে আজকের কাকদ্বীপে ফৌজদারি দেওয়ানি আদালত এবং অতিরিক্ত জেলা দায়রা জজরা এখানে বসছে। তাতে অলরেডি আধুনিক মানের আবাসন তৈরি করা হয়েছে। এছাড়া নূতন বিল্ডিং এখানে তৈরি করা হচ্ছে এবং সেটাকে আমরা সৌন্দর্যায়ন করার জন্য আমার দপ্তর থেকেও সে ব্যবস্থা করেছি। এছাড়া আমাদের
আমাদের যে স্বাস্থ্য হসপিটাল সেটা আপনারা দেখেছেন চূড়ান্ত আধুনিক, মানে তার তো পরিপূর্ণ প্রায় রূপ পেয়েছে। আর দুটো জিনিস বাকি, যেটা অনুমোদন আমার মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, সেটা হচ্ছে সিটি স্ক্যান আর ডায়ালিসিস। এটা প্রথম টেন্ডার হয়েছিল, টেন্ডারটা ম্যাচিওর করেনি, দ্বিতীয়বার হবে এমন সময় ইলেকশন ঘোষণা হয়েছে। এই দুটো হলে কাকদ্বীপ হাসপাতাল জেলা হাসপাতালের রূপ নিয়ে নেবে। এছাড়া দমকল থেকে আরম্ভ করে যা যা প্রতিশ্রুতি কাকদ্বীপের মানুষকে 2016 সালে দিয়েছিলাম, যে এমন পরিকাঠামো এই কাকদ্বীপ বিধানসভায় তৈরি করব, আমার বিধানসভা 13টা গ্রাম পঞ্চায়েত, আপনি 4 চাকা গাড়ি নিয়ে গেলে কোনো গ্রাম পঞ্চায়েতে কোনো এলাকায় আপনার গাড়ি থেকে যাবে না। ফলে এসব কাজ আমার প্রায় শেষ করে ফেলেছি। আমি যেটুকু আছে সেটুকু অলরেডি প্রসেসে আছে। এই দুটো কাজ করেছি। আর এখানে আপনারা জানেন যে আরেকটা বড় ক্রাইসিস ছিল, যে কাকদ্বীপ মহকুমা রবীন্দ্র ভবন, এটা ক্রাইসিস ছিল। সেটাও আমি অলরেডি আমাদের কাকদ্বীপের উপরে আমার কাকদ্বীপ মহকুমা রবীন্দ্র ভবনের কাজ পূর্ণাঙ্গভাবে চলছে। এছাড়া আমার এই কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে আরম্ভ করে বিশ্রামাগার থেকে আরম্ভ করে ওগুলো সব যা প্রতিশ্রুতি দিয়েছিলাম মানুষকে, তা এই এলাকার মানুষের আশীর্বাদে আমি তা পালন করেছি। এছাড়া পঞ্চায়েত সমিতির যে আবাসনটা ছিল সেটাকে আমরা ডিমোলিশ করে দিয়েছি এবং চারতলা আমরা কলকাতা থেকে বিশিষ্ট আর্কিটেক্টকে নিয়ে এসে আমরা গ্রাউন্ড ফ্লোরে 50 লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে এবং সেই অনুমোদন থেকে আমরা আমাদের গ্রাউন্ড ফ্লোরের কাজ আমরা শুরু করব। কিছুটা অংশ আমাদের শৌচাগার নির্মাণ হবে, বাকি গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর আমরা মার্কেট কমপ্লেক্স তৈরি করব। কাকদ্বীপের দরিদ্র শিক্ষিত বেকার যুবক যুবতীদের আমরা সেই মার্কেট কমপ্লেক্সে আমরা ঘর তাদেরকে দিয়ে তাদের আর্থিক অবস্থার উন্নতি করব। এবং ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে এই এলাকার বহু দরিদ্র মানুষ আছে কাকদ্বীপে, যারা ব্যক্তিগতভাবে যারা তাদের এই সমস্ত ইয়ে করেছে, ওই আপনার কোনো অনুষ্ঠান করার জন্য বাড়ি আমন্ত্রণ বিলা বিভিন্নভাবে তৈরি করেছে, তাদের একটা রেট আছে, তারা সেটা নিয়ে থাকে। যেটা আমার দরিদ্র হতদরিদ্র এবং সাধারণ মানুষের ক্ষেত্রে সেই সব বাড়ি নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করতে পারেন না, বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অরাজনৈতিক অনুষ্ঠান মানুষের করতে গেলেও তারা খুব অসুবিধার মধ্যে পড়ে। আমরা সেকেন্ড ফ্লোরে আমরা সেখানে আমরা এই ব্যবস্থা রাখবো, যাতে খুব স্বল্প মূল্যে মানুষ এই পরিষেবা পেতে পারবো। এখান থেকে তাজপুরে করতে চান, বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনারা, আমি এর জন্য যদি আপনারা নিয়েই যান, আমি চাই না আমাদের সাগরে এই বন্দর হোক, এটা আমি চাই। যার জন্য আমার লড়াই ছিল, আমি লড়াই করে আগের সরকারকে বাধ্য করে অনুমোদন করিয়েছিলাম। কিন্তু আপনারা এখানে আপনার সংকীর্ণ রাজনীতির স্বার্থে আপনারা এই সাগরে আপনারা এই বন্দর নির্মাণ না করে আপনারা উদ্দেশ্যপ্রণীতভাবে এবং সংকীর্ণ রাজনীতির স্বার্থে আপনারা তাজপুরে নিয়ে যাচ্ছেন। আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব, সারা দেশের মানুষ প্রতিদিন, এ রাজ্যের মানুষ নিত্যযাত্রী, সাগরের মানুষ, এ রাজ্যের মানুষ, তারা কচুবেড়িয়া টু লট নম্বর 8 তারা প্রতিদিন হয়রানের মধ্যে পড়ে। পরিবেশ মানে বিশ্ব উষ্ণায়নের কারণে বড় বড় নদীগুলো মুছে যাচ্ছে, যার ফলে আমাদের বছরে কোটি কোটি টাকা আমাদের ড্রেজিং করতে হচ্ছে। আপনারা এই মুড়িগঙ্গা নদীর উপরে আপনারা ব্রিজ নির্মাণে আমি প্রস্তাব দিলাম। কেন্দ্রীয়
আমাদের দেশের প্রধানমন্ত্রী বললেন আমার সম্মতি আছে, আমরা ব্রিজ করে দেব। পরবর্তীকালে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও টালবাহানা করার কারণে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ইতিমধ্যে আমাদের বুড়িগঙ্গা নদীর উপরে ব্রিজ করবার জন্য লট নম্বর 8 টু কচুবেড়িয়া একটা ডিপিআর বানানো হচ্ছে। সেই ডিপিআরে বোঝা যাবে যে কত হাজার কোটি বা কত শত কোটি টাকা লাগবে। সেই ডিপিআরের কাজ চলছে। আগামী দিনে আমার সরকারেরও লক্ষ্য আছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর লক্ষ্য আছে, যেহেতু কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী এই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন রাজ্যের একটা অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকে রাজ্যে, তার মধ্যে দাঁড়িয়েও তিনি এই দুঃসাহসিক পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। আপনারা জানেন যে আমাদের সুন্দরবনে বকখালিকে আরো আধুনিক মানের পর্যটন করার জন্য ইতিমধ্যে আমার সরকার ইতিমধ্যে হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে সেখানে ব্রিজ নির্মাণ করে এক নদী স্থাপন করেছেন। আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক জীবনে এবং তার ব্যক্তিগত জীবনে অসম্ভব ইম্পসিবল মধ্যে কোনো ওয়ার্ড তার অভিধানে নেই। তিনি এটা ডিপিআরের কাজ করছেন। ডিপিআরের কাজটা হলে বোঝা যাবে পরবর্তী পদক্ষেপের বিষয়। আরেকটা 2009 সালের যে আইলা যে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই বাঁধের কাজ অনেক জায়গায় অসম্পূর্ণ। এটা সিপিএমের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। আইলাখ টাকা ফিরে গিয়েছে, এটা একটা বড় ইস্যু মানুষের কাছে, বিরোধী রাজনৈতিক দলের কাছে। আমি আপনাদের বলছি সিপিএমের নেতাদের, এখন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন বুদ্ধদেব বাবু, তিনি অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমি অসুস্থ মানুষটাকে খোঁচা দিতে চাই না। আমি একটা কথা বলতে চাই, যারা বলছে 2009 সালে 25শে মে আয়লা হয়েছিল, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সিপিএমের নেতৃত্বে বামফ্রন্ট বুদ্ধদেব বাবু তখন দায়িত্বে। আমাদের মুখ্যমন্ত্রী তখন কেন্দ্রীয় মন্ত্রিসভায় রেলমন্ত্রী ছিলেন। তদানীন্তন সময়ে দেশের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। তিনি তাকে অনুরোধ করেছিলেন, বুঝিয়েছিলেন যে সুন্দরবনকে যদি রক্ষা করতে হয়, আয়লাতে 3500 কিলোমিটার নদী বাঁধ সুন্দরবনে একেবারে শুধু হিঙ্গলগড় থেকে সাগর পর্যন্ত সেই 3500 কিলোমিটার নদী বাঁধ তার একটা বড় অংশ আয়লাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি সহযোগিতা করুন। আমাদের তদানীন্তন রেলমন্ত্রী, তিনি কেন্দ্রীয় মন্ত্রী সভার যিনি মধ্যমণি, তদানীন্তন সময়ে প্রধানমন্ত্রী তদানীন্তন সময়ে ডক্টর মনমোহন সিংকে বুঝিয়েছিলেন এবং 3500 কোটি টাকা তিনি অনুমোদন করিয়েছিলেন। তখন যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী কেন্দ্রীয় সরকার, তখনকার যিনি রাজ্যের সরকারের দায়িত্বে ছিলেন, সিপিএমের নেতৃত্বে বামফ্রন্টের যিনি দায়িত্বে ছিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু, বুদ্ধদেব ভট্টাচার্য, নির্দেশ দিয়েছিলেন রাজ্য সরকারকে যে দ্রুততার সঙ্গে যত নদী বাঁধ আয়লাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা একটা তালিকা জমা দিতে। কিন্তু কি বলবো, এইসব এলাকায় তখন যারা সিপিএম এর বিধায়ক ছিলেন বা শরিক দলের বিধায়ক ছিলেন, তারা ক্ষতিগ্রস্ত আয়লা বাঁধের তালিকা যা দিয়েছিলেন তাতে অনেক গুরুত্বপূর্ণ ক্ষতিগ্রস্ত আয়লা বাঁধের তালিকা দেননি। একটা কোনো কাজ করেননি, তাদের সময় কোনো টেন্ডার করতে পারেননি। 1 কিলোমিটার নদী বাঁধ আয়লা প্রকল্পে করতে পারেননি। আমার সরকার আসার পর সেই নদী বাঁধের উপর কাজ শুরু করেন এবং কাজ করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা সফল হয়েছি। সুন্দরবনের যেগুলো খুব ভাঙারেবল পয়েন্ট, যেখানে জমির কোনো প্রবলেম ছিল না, জমির সমস্যা ছিল না, সেগুলোতে আমরা কংক্রিট ব্রিজ, এই কংক্রিট রাস্তা নির্মাণ করে দিয়েছি।
যেগুলোতে হয়েছে কি, ধরুন নদীর পাড়ে ভেতরে জমি অধিগ্রহণ করতে গিয়ে দেখা গেল জমির মালিকানা সত্ত্ব জমির মালিকের রয়েছে, কিন্তু ওখানে দখল করছে বর্গাদার বা কৃষক যে রেকর্ডেড বর্গাদার, তিনিও দারিদ্রতার কারণে বা বিভিন্ন কারণে তিনিও জমিটা ট্রান্সফার করে দিয়েছেন। জায়গার সমস্যার কারণে বারে বারে বসে সেচ ও জলপথ দপ্তর, সুন্দরবন দপ্তর, ত্রিস্তর পঞ্চায়েত প্রশাসনের লোকেরা বসে বসে আমরা কাটিয়ে আমরা যথেষ্ট কাজ করতে পেরেছিলাম। বাকি যখন টাকা চাওয়া হলো, কাজগুলো করা হবে, বর্তমান দেশের প্রধানমন্ত্রী এবং দেশের সরকার সেই আইলা প্রজেক্টে একটা টাকাও দিলেন না। বললেন যে প্রকল্পে রাজ্য সরকারকে আইলা প্রকল্পে কোনো অর্থ বরাদ্দ করতে পারবো না, লিখিতভাবে জানালো রাজ্য সরকার। আমার মুখ্যমন্ত্রী সুন্দরবনের মানুষকে বাঁচাবার লক্ষ্যে এই সীমিত সরকারের যে সীমাবদ্ধতা, আর্থিক সীমাবদ্ধতা, তার মধ্যে দাঁড়িয়ে আমার মুখ্যমন্ত্রী স্টেট বাজেট থেকে কংক্রিট নদী বাঁধ আমরা কাজ শুরু করে অনেক কাজ আমরা স্টেট প্ল্যান বাজেটে আমরা করছি। এবং আমরা কথা বলতে পারি, যে প্রক্রিয়া চলছে নদী বাঁধ ভাঙনের, যে প্রক্রিয়াতে আইলার যেটা থেকে গেছে সমস্যা, তার কাজ আমরা আমাদের রাজ্য সরকারের বাজেট থেকে আমরা সে কাজ করছি। দুর্বল বাঁধ এখন কাজ কত বাকি আছে আপনার? সেটাতে সেচ দপ্তরের কাছে, ওদের কাছে পরিসংখ্যান রয়েছে, সেটা ওরা আমার কাছে সাহায্য চায় সুন্দরবন দপ্তরের কাছে। যেখানে যেখানে স্থানীয়ভাবে যেখানে সমস্যা আছে আমরা তাদেরকে প্রত্যক্ষ সাহায্য করি। যেহেতু সুন্দরবন দপ্তর সুন্দরবনের নোডাল ডিপার্টমেন্ট, অন্যান্য যে কোনো দপ্তর কাজ করতে এলে সুন্দরবন দপ্তরের সহযোগিতা চাইলে আমাদের ফার্স্ট এবং ফরমোস্ট ডিউটি আমরা তাদেরকে সহযোগিতা করব। সেভাবে করছি। ধীরে ধীরে আমরা সমস্ত বাঁধকে যেগুলো ভাঙার এবং খুব কংক্রিট বাঁধে আমরা রূপান্তর করব।